আসসালামু আলাইকুম। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস অঢেল অর্থ বিদেশে পাচার করেছেন এবং হাজার হাজার কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন। যখন কিনা তিনি নিজেই সরকার প্রধান, তখন এই মুহূর্তে যে অস্থির সময় বিরাজ করছে এবং গণমাধ্যমও নানানভাবে রোশন আলো পড়ছে, তখন এই সংক্রান্ত এমন একটি ভয়ঙ্কর রিপোর্ট বাংলাদেশ প্রতিদিন কেন প্রকাশ করলো, কি উদ্দেশ্যে প্রকাশ করলো, তা নিয়ে নানান ধরনের প্রশ্ন উঠতেই পারে। আর বাংলাদেশ প্রতিদিনের যেই গ্রুপের, বসুন্ধরা গ্রুপের, তাদের সম্বন্ধ তো আমরা কম বেশি জানি। তবে যতই জানি না কেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে, এটিকে আমরা একেবারে উড়িয়ে দিতে পারি না। তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ দীর্ঘদিনের এবং এই সংক্রান্ত একাধিক মামলা তো দায়ের হয়েছে, যদিও সবগুলো থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। সেই জায়গা থেকে যদি বলতে হয় যে 1997 সালে যখন গ্রামীণ টেলিকমের নামে একটি তিনি লাইসেন্স নিয়েছিলেন গ্রামীণ ফোনের, তখন তিনি শর্ত দিয়েছিলেন যে এই প্রতিষ্ঠান থেকে তিনি কোনোভাবেই লাভবান হবেন না এবং এর উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ জনগোষ্ঠীর দরিদ্র মানুষদেরকে স্বাবলম্বী করা, এবং সেই শর্তে সরকার তাকে লাইসেন্স দিয়েছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কি করলেন? শুধুমাত্র এর মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করলেন এবং দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বিদেশি প্রতিষ্ঠান নরওয়ে টেলিনরকে তিনি শেয়ার হোল্ডার হিসেবে নিলেন, অধিকাংশ শেয়ার তাদের কাছে হস্তান্তর করলেন। এখন এই যে রিপোর্টটি, সেই রিপোর্টে বলা হচ্ছে যে শুধুমাত্র গ্রামীণ টেলিকম থেকেই গত 26 বছরে ডক্টর মোহাম্মদ ইউনূস 1000 কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন। বাংলাদেশ প্রতিদিন বলছে, আমি একটু হুবহু বলি, যে সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে ডক্টর ইউনূস দেশের অলাভজনক প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম থেকে হাজার হাজার কোটি টাকা কয়েক হাত ঘুরে সামাজিক ব্যবসার নামে বিদেশে পাচার করেছেন। শ্রমিক কর্মচারীদের ন্যায্য অধিকার কেড়ে নেওয়ার জন্য আদালতে বিচারাধীন মামলার রায় নিজের পক্ষে নিতে বিচারক সহ দেশের গুরুত্বপূর্ণ বা ব্যক্তিদের ঘুষ দেওয়ার জন্য একটি দালাল চক্রের সঙ্গেও চুক্তি করেন। আর ডক্টর ইউনূসের এইসব অর্থ পাচার, দুর্নীতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দালিলিকভাবে প্রমাণিত হয়েছে। এবার তার বিস্ময়কর কর ফাঁকির অপরাধের ঘটনা সবাইকে হতবাক করেছে। কর ফাঁকির ব্যাপকতা, গভীরতা ও অপরাধের অভিনবতা বিবেচনায় এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় কর ফাঁকির ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এবং যেটি জানা যাচ্ছে যে গ্রামীণ টেলিকম বর্তমানে গ্রামীণ ফোনের 34.20% শেয়ারের অংশীদার, যার মাধ্যমে গ্রামীণ টেলিকম প্রতি বছর গ্রামীণ ফোন থেকে 1000 কোটি টাকার উপরে ডিভিডেন্ড পায়, লভ্যাংশ হিসেবে যেটি পেয়ে থাকে। এবং যেটি কোম্পানি আইন রয়েছে, সেই কোম্পানি আইনের 28 ধারায় বলা হচ্ছে যে এই ধরনের অলাভজনক কোম্পানির কোনো ধরনের শেয়ার মূলধন নেই, কোনো ব্যক্তি মালিকানা নেই, আইন অনুযায়ী এর কোনো ডিভিডেন্ড অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে হস্তান্তরের সুযোগ নেই। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতি বছর গ্রামীণ টেলিকমের 1000 কোটি টাকার উপরে ডিভিডেন্ড সম্পূর্ণ বেআইনিভাবে কয়েক হাত ঘুরিয়ে সামাজিক ব্যবসার নামে বিদেশে পাচার করে আত্মসাৎ করেছেন। কোম্পানি আইন 1994 এর 28 এবং 29 ধারার বিধান উল্লেখ করে এখানে বলা হচ্ছে যে এই দুটি বিধান লঙ্ঘন করে গ্রামীণ ফোন লিমিটেড থেকে গ্রামীণ কল্যাণ, যেটি আরো একটি প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের, সেই গ্রামীণ কল্যাণকে তারা লভ্যাংশ আয়ের 42.6% বিতরণ করে আসছে, যদিও গ্রামীণ কল্যাণ গ্রামীণ ফোন লিমিটেডের শেয়ার হোল্ডার নয়। এটা তো সব গ্রামীণ ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান, এমনটাই বলা যেতে পারে। এবং আইন অনুযায়ী গ্রামীণ টেলিকমের সমগ্র লভ্যাংশ আয়কে এর আয় হিসেবে, মূল আয় হিসেবেই দেখাতে হবে, অন্য কারোর আয় হিসেবে দেখানোর কোনো সুযোগ নেই। সেই অনুযায়ী বাংলাদেশ প্রতিদিন বলছে যে সংশ্লিষ্ট আর্থিক বছরের জন্য প্রযোজ্য কর্পোরেট হারে কর দিতে হবে। কিন্তু তাদের নিরীক্ষিত হিসাব পর্যালোচনা করলে দেখা যায় তারা গ্রামীণ টেলিকম থেকে গ্রামীণ কল্যাণকে তাদের লভ্যাংশ আয়ের প্রায় অর্ধেক প্রদান করেছে শুধুমাত্র অগ্রিম আয়কর, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স AIT 10 থেকে 20% হারে। অথচ আইন অনুযায়ী তাদের জন্য প্রযোজ্য কর্পোরেট করের হার 35% থেকে 37.5%। এই যে দুটোর মধ্যে গ্যাপ,
যে কর্পোরেট রেট এবং ডিভিডেন্ড ট্যাক্সের যে পার্থক্য, সেখান থেকে যে কর ফাঁকি প্রায় 20% বা 15% যাই বলি না কেন আমরা, সেখান থেকেই এই কর ফাঁকির বিষয়টি সহজেই চোখে পড়ে। বাংলাদেশ প্রতিদিন বলছে যে গ্রামীণ টেলিকম শুরু থেকে যে কর ফাঁকি দিয়েছে সেগুলো যোগ করলে এর পরিমাণ দাঁড়ায় প্রায় 1000 কোটি টাকা। এই কর ফাঁকির হিসাব শুধু গ্রামীণ টেলিকমের ডক্টর ইউনূস নিয়ন্ত্রিত অন্যান্য কোম্পানি এবং যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং তার ব্যক্তিগত আয়করের ক্ষেত্রেও ব্যাপকভাবে কর ফাঁকির ঘটনা অনেকটা স্বাভাবিক নিয়মের মতোই বহু বছর ধরে ঘটছে। এখানে আরো বলা হচ্ছে যে ডক্টর ইউনূস নিয়ন্ত্রিত অন্যান্য প্রতিষ্ঠানগুলোর কর ফাঁকির ঘটনাগুলো হিসাব করলে এর পরিমাণ দাঁড়াবে বিশাল অঙ্কের। গ্রামীণ টেলিকমের 26 বছরের যে কার্যক্রম, সেই 26 বছরের কার্যক্রমের হিসাব ধরলে প্রায় 1000 কোটি টাকার কর ফাঁকি দেওয়া হয়েছে। আরো নানান ধরনের হিসাবের মধ্যে রয়েছে এবং এখানে বলা হচ্ছে যে এটি লক্ষণীয়, ডক্টর ইউনূস তার কর ফাঁকির বিষয়গুলো ধামাচাপা দিতে দেশের আদালতে বেশ কিছু মামলা ও রিট পিটিশন দায়ের করে রেখেছেন। এইসব মামলা ও রিটের উদ্দেশ্য হচ্ছে কর ফাঁকি সংক্রান্ত বিষয়ে ডক্টর ইউনূস সুবিধা পাওয়া। এই কথা তো সত্য যে এর আগে আমি নিজেই মন্তব্য করেছি যে পৃথিবীর আর কোন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে পাওয়া যাবে না ডক্টর ইউনূসের মতন, যিনি ক্ষমতায় এসে 10 মাসে যে পরিমাণ ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করেছেন একেবারে নজিরবিহীন। এরকম হিসাব আমরা আগেও দিয়েছি, শুধু একটু মনে করিয়ে দিই, গ্রামীণ ফোনের ক্ষেত্রেই কিংবা গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ টেলিকমের ক্ষেত্রেই, যেমন গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর 666 কোটি টাকা পাওনা ছিল। সেটি যে হাইকোর্টে মামলা চলছিল ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হওয়ার পরে, আদালত সব প্রমাণিত হয়ে মামলা প্রত্যাহার করে নিয়েছে। আবার যেমন ধরুন গ্রামীণ ব্যাংকের সরকারের যে মালিকানা ছিল, যে পার্সেন্টেজ ছিল, সেটি কমিয়ে 10% নামিয়ে আনা হয়েছে, আগে ছিল 25%। আর গ্রামীণ ব্যাংকে আগামী 5 বছর কোনো ট্যাক্স দিতে হবে না, কর দিতে হবে না, কর অব্যাহতির সুবিধা নিয়েছে আগামী 2029 সাল পর্যন্ত। এই যে আমরা এটাকে কিভাবে মন্তব্য করব, কোনো ধরনের বাধা ছাড়া, কোনো ধরনের সমালোচনা তোয়াক্কা না করে বা লাজ লজ্জা তোয়াক্কা না করে এই যে একের পর এক সুবিধা নিচ্ছেন, সেক্ষেত্রে বাংলাদেশ প্রতিদিনের এই রিপোর্টটি, যেটি প্রথমে বলছিলাম, আমরা একেবারে উড়িয়ে দিতে পারি না। এবং এখন এসে কেন এই রিপোর্টটি করা হলো, যখন বাংলাদেশের গণমাধ্যম আগেকার মতোই রয়েছে, নিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে, যতই সরকার বলুক না কেন, মানে দেশের সর্বসেরা সময় এখন গণমাধ্যমগুলো উপভোগ করছে, এগুলো একেবারে বাজে কথা। যারা বলেন যে আমরা কথা বলছি, আমরা আগেও কথা বলেছি বিধায় আমাদেরকে পে করতে হয়েছে অনেক ধরনের অনেক কিছু, এখনো আমাদেরকে পে করতে হচ্ছে। তবে যারা কথা বলার তারা ঠিকই সবসময় বলে যান। আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা নিজেকে আন্তর্জাতিক খেলোয়াড় মনে করেন, অথচ আন্তর্জাতিক খেলোয়াড় হওয়া সত্ত্বেও তিনি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির কাছে কিভাবে ধরাশায়ী হলেন, কুপকাত হলেন, সেটি আমাদের জন্য যথেষ্ট বিব্রতকর। আবার আর এক আন্তর্জাতিক গণমাধ্যম, সেই ব্রিটেন ভিত্তিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানে তিনি নতুন বয়ান দিয়েছেন। বাংলাদেশের মানুষ বর্তমান সরকারকেও শত্রু মনে করছে, তিনি নিজেই বলেছেন। কেন বলেছেন, কি ব্যাখ্যা দিয়েছেন, সে প্রসঙ্গে পরে আসছি। যুক্তরাজ্যে গিয়ে সে দেশের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দেখা করার জন্য অনেক ধরনের চেষ্টা তো করতে হয়েছে বর্তমান সরকারকে, মানে আমাদের সরকারকে, সেটি আমরা খুব ভালো করে জানি। কিন্তু কেন দেখা দিলেন না, কেন সাক্ষাৎ দিলেন না, তা নিয়ে তো নানান ধরনের গুঞ্জন, নানান ধরনের কথাবার্তা হচ্ছে। সেই জায়গা থেকে বিবিসি খুব ভালো করে ধরেছিল। কেন সাক্ষাৎ দেয়নি বিবিসিও এটি ভালো করে জানে, কিন্তু তাকে ইচ্ছাকৃতভাবে খুঁচিয়ে নানান ধরনের প্রশ্ন করেছে যাতে তিনি বিব্রত হন, এটি আমার কাছে মনে হয়েছে, এবং এতে করে আমরা বিব্রত বোধ করছি। তার কারণ যুক্তরাজ্যে বসে প্রধান উপদেষ্টা প্রেস উইং যে মিথ্যাচার করেছিল সেটিও তো বিবিসি জানে, এবং অদ্ভুত আজগুবি সব কথাবার্তার কারণেই সম্ভবত বিবিসি এই ধরনের বিব্রতকর প্রশ্ন করেছে। যাই হোক, এই ইন্টারভিউটি মোটামুটি বড়, আমি ছোট্ট করে 1-1.5 মিনিটে একটু হুবহু এই পর্যায়ে যে বক্তব্যগুলো এসেছে বা প্রশ্ন এসেছে সেটি একটু আপনাদের সামনে তুলে ধরি।
বিবিসির সাংবাদিক রাজনী বৈদ্যনাথন তিনি প্রশ্ন করছেন আমাদের প্রধান উপদেষ্টাকে, এটি আপনার আনুষ্ঠানিক সফর, কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে কেন কোনো সাক্ষাৎ হয়নি? প্রধান উপদেষ্টা উত্তরে বলছেন, তার সাথে বৈঠক হলে আমরা খুশি হতাম, সম্ভবত তিনি ব্যস্ত আছেন বা অন্য কিছু হতে পারে। দেখুন, আবারও সেই একই কথা, ব্যস্ত থাকলে আর এক দেশের সরকার প্রধান যে দেশে যাচ্ছে সরকারি সফরে, আমাদের সরকারের দাবি তো যে এটি সরকারি সফর ছিল, সরকারি সফর হয়ে থাকলে সেটি সে দেশের প্রধানমন্ত্রী দেখা করবেন না? এটা হয়, সময় দিবেন না, অথবা সরকারের কোনো প্রতিনিধিও তাকে রিসিভ করবে না। যাই হোক, তিনি বলছেন এটি আমার জন্য একটি দারুণ সুযোগ এনে দিয়েছে, এখন তিনি ব্যস্ত, আমি তাকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানাই, তখন আমাদের হাতে সময় থাকবে এবং আমরা বাংলাদেশে কি ঘটেছিল, আমরা কি করতে চাইছি তা দেখাতে পারবো এবং তিনি পরিস্থিতি বুঝবেন। আর আমরা একটি ঐতিহাসিক মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি, এটি একটি অনন্য জিনিস যেখানে আপনি অতীতকে বাদ দিয়ে একটি নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন। রাজনী বৈদ্যনাথন আবারও সম্পর্ক প্রশ্ন করছেন, আচ্ছা আপনি বলছেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্যস্ত, অথচ আপনি প্রধান উপদেষ্টা, রাজনৈতিকভাবে আপনার দুজনই সমমর্যাদার, যেহেতু প্রধান উপদেষ্টা বাংলাদেশের প্রধানমন্ত্রী সমমর্যাদার, তো যুক্তরাজ্যে প্রায় 10 লাখ বাংলাদেশি রয়েছে এবং বাংলাদেশি সংস্কৃতি ব্রিটিশ জীবনের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। তাহলে আপনি কতটা হতাশ যে আপনি কয়েকদিন ধরে যুক্তরাজ্যে রয়েছেন, অথচ এই কয়েকদিনের মধ্যেও তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী আপনার জন্য সময় বের করতে পারলেন না? অধ্যাপক ইউনূসের অবাক করা উত্তর, তিনি বলছেন, আমি জানি না আমার হতাশ হওয়া উচিত নাকি তার হতাশ হওয়া উচিত, সুযোগটা কোনো কারণে হাতছাড়া হয়ে গেছে, আমি জানি না। এটা কোনো কথা? তিনি বলার চেষ্টা করছেন যে তিনি আসলে কনফিউজড, ব্রিটিশ প্রধানমন্ত্রীরও হতাশ হওয়ার কথা সম্ভবত, এরকমটাই তো বলতে চাচ্ছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেন হতাশ হবেন? কি কারণে, কি উদ্দেশ্যে, কেন দরকার এসব কথাবার্তা বলার? ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে সেজন্য আমি বলছি বাংলাদেশে তার আসাটা একটা দারুণ সুযোগ হতে পারে, ধীরে সুস্থে বাংলাদেশকে দেখার, অনুভব করার এবং তা উপলব্ধি করার জন্য ভালো সুযোগ তৈরি হতে পারে যে বাংলাদেশ কিসের মধ্যে দিয়ে যাচ্ছে। বিবিসিও মানে কমে ছাড়বে না, আবারও প্রশ্ন করছে। রাজনী বৈদ্যনাথন 3 নম্বর যে প্রশ্ন এই সংক্রান্ত, তিনি বলছেন যে ডাউনিং স্ট্রিট মানে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় কেন এই বৈঠকের আয়োজন করলো না, তার কি কোনো ব্যাখ্যা দিয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, আমার মনে হয় না যে আমরা এ ধরনের কোনো ব্যাখ্যা পেয়েছি, সম্ভবত তিনি অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যস্ত। আবার সে একই কথা, এগুলো বলে কি নিজেকে ঢাকার চেষ্টা করছে, নিজের লজ্জা না বললেই কিনা এইসব শব্দ অ্যাভয়েড তো করতে পারতেন। এবং ঠিক তার প্রেস উইংয়ের প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলম 11 তারিখে যেই ভাষা তিনি ব্যবহার করেছিলেন যে সম্ভবত তিনি কানাডা আছেন, সারা বিশ্বের মানুষ জানছে, অথচ সে দেশের প্রতিটি মানুষ জানে সে দেশের প্রধানমন্ত্রী কোথায়। আর একটি দেশের সরকার প্রধান সরকারি সফরে যাচ্ছে, কোনো খোঁজ খবর না নিয়ে সে দেশের প্রধানমন্ত্রী আছেন কিনা তার শিডিউল না জেনে তিনি বলছেন যে ওই সময় বলছিলেন তিনি সম্ভবত কানাডায় আছেন, অথচ ওই দিন স্কাই নিউজের জার্নালিস্টের সঙ্গে তিনি ইন্টারভিউ দিচ্ছেন, ওপেন দেখা যাচ্ছে টেলিভিশনে। তারপর দিন পার্লামেন্টে, তাদের পার্লামেন্টে বাজেট সংক্রান্ত একটি সেশনে, একটি আলোচনায় তিনি অংশ নিয়েছেন, দেখা যাচ্ছে সরাসরি লাইভ টেলিকাস্টে। যখন চারদিক থেকে সমালোচনা হলো তখন মিস্টার শফিকুল আলম বললেন, না না আমি বলেছি সম্ভবত। কেন সম্ভবত শব্দটা বলতে হবে? এগুলো আমাদেরকে বলে লাভ নেই, আমরা তো বুঝি যে কতটা প্রাণান্তকর চেষ্টা করা হয়েছে, তারপরেও ব্রিটিশ প্রধানমন্ত্রী সাড়া দেননি। আর শফিকুল আলম তারপরেও বলেন প্রধান উপদেষ্টার যে 11টি সফর সরকার প্রধান হওয়ার পরে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সফর। আমরা বিব্রত বোধ করি, লজ্জা বোধ করি তারা না করলেও। এবং বিবিসির ইন্টারভিউয়ে আরো অনেক বিষয়ের প্রসঙ্গে এসেছে, টিলু সিদ্দিক প্রসঙ্গে এসেছে যে কেন টিলু সিদ্দিকে দেখা করতে চাওয়া সত্ত্বেও তিনি দেখা করলেন না। তার উত্তর বরাবরই যা দিয়ে আসছেন প্রধান উপদেষ্টা, ওখানে বসেও একই কথা বলেছেন যেটি আইনগত বিষয়। যখন বলা হলো যে তার সম্বন্ধে যে অভিযোগ দাঁড় করানো হয়েছে তার আইনজীবীদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই, যোগাযোগ ছাড়াই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, সেখানেও তিনি যুক্তি
যুক্তিসঙ্গত বা জুৎসই কোনো উত্তর দিতে পারেননি। বিবিসির এই যে ইন্টারভিউটি, আমরা এটি পড়ে জেনে শুনে সত্যি সত্যি অবাক লেগেছে যে বিবিসির কাছে কিভাবে ধরাশায়ী হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা। এখন কেন দেখা দেননি কেয়ার স্টারমার? সহজ যে কথা, এর মধ্যে আরো অনেক কিছু থাকতে পারে। এক নম্বর হচ্ছে টিলুসের দিকে তার মন্ত্রিসভার সিটি মিনিস্টার ছিলেন এবং একই সঙ্গে তার সেই দেশের, টিলুসের দিকে তো আর এদেশের নাগরিক নন, তিনি তো এখন সেই দেশের নাগরিক, এবং তার দলের একজন এমপি, একজন সিটি মিনিস্টারকে যেভাবে বিব্রত করা হয়েছে, এটা তার দলের উপরে গিয়ে নিন্দাটি পড়ে, এবং যার সুযোগটি নিয়েছে কনজারভেটিভ দল কেয়ার স্টারমারকে বিব্রত করেছে। এবং একই সঙ্গে যেটি গতকাল আমি আপনাদের সামনে যে রিপোর্টটি কথা বলেছিলাম, ডাউটি স্ট্রিট চেম্বার্স যে মানবতা বিরোধী অপরাধের দায়ে বর্তমান সরকার, ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে অভিযোগ দায়েরের জন্য নানান ধরনের তথ্য প্রমাণ এর মধ্যে অনেক কিছু সংগ্রহ করেছে, সেই ডাউটি স্ট্রিট চেম্বার্সের সদস্য বা সাবেক প্রতিষ্ঠাতা প্রধান কেয়ার স্টারমার, যেহেতু মানবতা বিরোধী অপরাধের দায় ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে এসে বা তার কাছে পড়ছে অনেকখানি তাদের দাবি অনুযায়ী, তার সেই প্রতিষ্ঠান যেখানে অভিযোগ জানাতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতে, সেখানে তিনি কিভাবে দেখা করবেন, কিভাবে দেখা করেন, এবং একেবারে পাত্তাই দেননি। বিবিসির যে প্রশ্ন তাতেও সে বেরিয়ে এসেছে। তো গার্ডিয়ানের কথা বলছিলাম, যুক্তরাজ্যে অবস্থানের সময় দ্য গার্ডিয়ানকেও একটি সাক্ষাৎকার দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা, এবং যেখানে কদিন আগে সরকারের পক্ষ থেকে সরকারের অনুগতদেরকে দিয়েই এরকমটি বলানোর চেষ্টা করা হচ্ছিল, একটা রব তোলা হয়েছিল 5 বছর ডক্টর ইউনূস সরকারকে দেখতে চায় বা 5 বছর ডক্টর ইউনূসকে সরকার প্রধান হিসেবে দেখতে চায়, সেগুলো তো ধোপে টেকেনি। ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে গত 10 মাসে যে অভিযোগগুলো এরই মধ্যে জমা হয়েছে, মানবতা বিরোধী অপরাধ বলি, মানবাধিকার লঙ্ঘন বলি, বা আইনগত সব কিছু লঙ্ঘন বলি, অর্থনীতি যেভাবে ভঙ্গুর দশায় রয়েছে, পাশাপাশি আইনি যে ব্যত্যয়, বিচার ব্যবস্থা আগের মতন, এই সব কিছু মিলিয়ে যে সমালোচনার পাহাড় জমে উঠেছে, আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে নানান ধরনের বিশ্লেষণ চলছে, বিভিন্ন সরকারের পক্ষ থেকেও অনেক ধরনের উন্নাসিকতা প্রকাশ পাচ্ছে, যদিও সরকার থেকে দাবি করা হচ্ছে, যুক্তরাজ্যে গিয়েও বলা হয়েছে সারা পৃথিবী নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট করছেন, এটি ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছেন। আমরা তো দেখছি কে কতটুকু সাপোর্ট করছে। সেই জায়গাতে এইসব সমালোচনা যখন চারিদিকে শুরু হয়েছে, তখন তিনি একটি নতুন বয়ান দিয়েছেন। তিনি কি বলছেন দ্য গার্ডিয়ানকে, যে রাজনৈতিক উত্থান দেশটির সাবেক প্রধানমন্ত্রী পতন ঘটিয়েছিল, তার 1 বছর পরেও মানুষ সরকারকে শত্রু মনে করে, অর্থাৎ বর্তমান সরকারকেও শত্রু মনে করছে। ব্যাখ্যা হিসেবে তিনি কি বলেছেন, যেহেতু রাজনৈতিক সরকারগুলো বাংলাদেশে একের পর এক নানান ধরনের অপকর্ম করে এসেছে, গণতন্ত্র হত্যা করেছে, বা মানুষের যে চাওয়া সেগুলো পূরণ করতে পারেনি, সেই জায়গা থেকে মানুষ ওই মানসিকতার মধ্যেই রয়েছে যে যেই সরকারই আসুক না কেন তারা জনগণের পক্ষে কাজ করে না। এখন যে সমালোচনাগুলো উঠছে বর্তমান সরকারের বিরুদ্ধে, সেইগুলো ওই মানসিকতা থেকেই নাকি আসছে, মানে একটি লেভেল দেওয়ার চিন্তাভাবনা। এসব আওয়াজ তুলে কতটুকু লাভ হচ্ছে সরকারের আমরা জানি না, তবে দিন শেষে তাদের ঝুড়িতে যে সব অশ্বডিম্ব জমা হচ্ছে, এটুকু তাদের বোঝা উচিত।